দেখ, আমরা কি বলেছিলাম বল দেখি ছোট ছোট করে, যেইটুক যেইটুক মনে আছে সেইটুক বললেই তুই শিখতে পারবি। যে বলেছিলাম আমরা তো ন্যাশনাল ইনকাম চলছে, মানে জাতীয় আয়। জাতীয় আয় পরিমাপ করার কটা পদ্ধতি ছিল? তিনটে পদ্ধতি ছিল। আমি আগের দিন একটা পদ্ধতি করেছিলাম, পদ্ধতির নাম কি করেছিলাম বল? ইনকাম মেথড, মানে আয় পদ্ধতি। আমি কি বলেছিলাম যে না, ন্যাশনাল ইনকাম কাউন্ট করার জন্য যে আমাদের যে তিনটে মেথড আছে, তুমি যেই মেথডেই ক্যালকুলেট করো না করো, প্রতিটা মেথডেই অ্যান্সার কি বেরোবে? কি বলে? প্রতিটা মেথডে অ্যান্সার সেম বেরোবে। তাহলে আগের দিন ইনকাম মেথডে যা অ্যান্সার বেরিয়েছিল, আর আজকে কোন মেথড করবেন? এই এক্সপেন্ডিচার মেথড করবেন, ব্যয় পদ্ধতি। সেম অ্যান্সার বেরোবে, সেম অ্যান্সার বেরোবে। ইনকাম মেথড করে তোমার যা অ্যান্সার বেরোবে, এক্সপেন্ড মেথড করলে সেম অ্যান্সার বেরোবে। স্যার এই এক্সপেন্ডিচার মেথডটা কি বলে? এক্সপেন্ড মানে ব্যয় পদ্ধতি। আগের দিন বলেছিলাম পুরো ইনকাম দিয়ে বুঝিয়েছিলাম। আজ আগের দিন যা কনসেপ্ট বুঝলাম পুরো ইনকামের দিক থেকে বুঝিয়েছিলাম। তাহলে আজকে কোন দিক থেকে বোঝাবো পুরো? এক্সপেন্ডিচার। আজকে তোকে সিম্পল একটা উদাহরণ বলছি। তুই আজকে আমার কাছে ইকোনমিক্স পড়তে এসেছিস, ঠিক আছে? তার মানে কি হচ্ছে, তুই পড়া শেষ হয়ে গেলে মাসের শেষে আমাকে কি দিবি? একটা টিউশন ফিস দিবি। এই টিউশন ফিসটা আমার কাছে কি? আমার কাছে কি? আমার কাছে ইনকাম। আমার কাছে কি? তুই যখন ফিসটা আমাকে দিবি, তাহলে আমার কাছে ইনকাম, তোদের কাছে কি? ব্যয়। তাহলে একজনের কাছে যেটা ইনকাম, আরেকজনের কাছে ব্যয়। তুই নরমাল ভাব, নরমাল ভাব। আজকে তুই কোনো দোকান থেকে একটা কিছু কিনতে গেছিস, ধর তুই কোনো দোকান থেকে এই তোর ইকোনমিক্স এর জয়দেব সরকারের বই কিনেছিস 200 টাকা আছে, তাই তো? তার মানে কি, তোকে বইটা কেনার জন্য কি করতে হবে? টাকা দিতে হবে। তাহলে তোর কাছে কি খরচ? তো দোকানদারের কাছে কি? এটা আয়। তার মানে কি বুঝলি, একজনের কাছে খরচা তো আরেকজনের কাছে আয়, তো হতেই হবে। নরমাল ব্যাপার। এক কেন বেরোবে বুঝতে পারলি তো? ইনকাম মেথডে কর বা এক্সপেন্ডিচার মেথডে কর, ন্যাশনাল ইনকাম তো একই বেরোতেই হবে। যেই পদ্ধতি করে একই বেরোবে। কারণটা কি? একজনের কাছে ইনকাম তো আরেকজনের কাছে খরচা। ব্যাপারটা বুঝতে পারছিস তো? তো এখানে এবার যদি আমি যদি একটা কথা বলি, আজকে ধর, আজকে যেমন আমরা যখন মাইক্রো ইকোনমিক্স পড়তাম, আমরা কাকে নিয়ে আলোচনা করব? নিজেকে নিয়ে আলোচনা করব, কনজিউমারকে নিয়ে আলোচনা করব। তাই তো? আজকে তার কনজিউমার, আজকে আমি একটা কোনো দোকানে চলে গেলাম, যে না আমি একটা দোকানে চলে গেলাম, গরম পড়েছে, কোল্ড ড্রিংকস খেতে ইচ্ছা করলো। তো একটা কোল্ড ড্রিংকস 13 টাকা দিলাম, ওকে একটা কোল্ড ড্রিংকস দিল। কোল্ড ড্রিংকসটা খেলাম, তারপর কোল্ড ড্রিংকস এর জন্য 13 টাকা আমি দিলাম। তাহলে আমার কাছে খরচা হয়ে গেল। আমার তো খরচা হয়ে গেল। দোকানদারের কি হয়ে গেল? ইনকাম হয়ে গেল। তা আমি আমাকে দিয়ে বুঝলাম, কিন্তু এটা যখন পুরো দেশকে দিয়ে বলবো, অর্থাৎ আমাদের দেশে কারা কারা খরচা করে বলতে হবে। ৪ জন। তো ৪ জন অবশ্যই বলবো, বললো ৪ জন। আমার দেশে কারা কারা খরচা করে বলবো, তার আগে কি, আমাদের দেশে যত পাবলিক আছে সবাই খরচা করে। সবাই খরচার চেয়ে ভালো হওয়ার কনজাম্পশন করে। প্রতিটা মানুষ কনজাম্পশন করে। ঠিক আছে? অর্থাৎ আমি বলতে চাইছি যে তোকে সবার প্রথম বুঝতে হবে কি বলতো, কারা কারা খরচা করে। আমাদের দেশে কারা কারা খরচা করে এগুলো তুই জানবি। তো এখানে দেখ কি বলছে, এখানে কোশ্চেন যদি আমরা পড়ি, বলছে এক্সপ্লেন দ্য এক্সপেন্ডিচার মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম। তা ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য এক্সপেন্ডিচার মেথডটা বলতে বলেছে। বলছে অ্যাকর্ডিং টু দিস মেথড, এই মেথড ওয়াইজ ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড in terms of expenditure on purchase of final goods and services produced in economy during and কি বলছে ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার। তার মানে কি বলছে, এক বছরে, ডিউরিং অ্যান অ্যাকাউন্টিং ইয়ার মানে এক বছর, এক বছরে, ঠিক আছে, এক বছরে বলছে ন্যাশনাল ইনকাম মেজার করা হবে এক্সপেন্ডিচার মেথডে। তার মানে এখানে বলছে কি, এক বছরে একটা দেশ, এক বছরে একটা দেশ যতগুলো ফাইনাল গুডস আর সার্ভিস প্রডিউস করবে, ঠিক আছে তো? তাই বলেছে অ্যাকর্ডিং টু দিস মেথড ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড ইন টার্মস অফ এক্সপেন্ডিচার, ঠিক আছে, অন পারচেস অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস। ঠিক আছে, ফাইনাল গুডস আর সার্ভিস কিনতে যত খরচা করে, অর্থাৎ আজকে ধর আমি চাল কিনতে যে খরচা করবো, ডাল কিনতে যে খরচা করবো, জামা কাপড় কিনতে যে খরচা করবো, ঠিক আছে তো? তারপর কোল্ড ড্রিঙ্কস কিনতে যে খরচা করবো, ফোন কিনতে যে খরচা করবো, তো বিভিন্ন যে খরচাগুলো করবো, তাহলে শুধু আমি খরচা করবো না, আমাদের যত জনগণ আছে সবাই খরচা করবে। সবাই খরচা। তাই বলেছে অ্যাকর্ডিং টু দিস মেথড ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড ইন টার্মস অফ এক্সপেন্ডিচার অন পারচেস অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস। ঠিক আছে? এই যে আমার ধর আজকে চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, নুন লাগবে, এগুলো খরচা করতে হবে। এইগুলো আমার লাগবে। তাহলে আমার লাগবে, কিন্তু কাউকে তৈরি করতে হবে। কাউকে তৈরি করতে হবে। কেউ যদি তৈরি না করে তাহলে আমি কিনবো কি করে? যদি কেউ তৈরি না করে তাহলে কিনতে পারবো? আগে তো তৈরি করতে হবে, তারপর তো আমি কিনবো। তার মানে কি বলছে, বারবার করে একই কথা বলছে, অ্যাকর্ডিং টু দিস মেথড ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড ইন টার্মস অফ এক্সপেন্ডিচার অন পারচেস অফ ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস। তো ফাইনাল গুডস, আচ্ছা আমরা দোকানে গিয়ে কোন জিনিসটা কিনি? ফাইনাল গুডস কিনি। ফাইনাল গুডস বা সার্ভিস, ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস কেনার জন্য যে খরচা করি, কেনার জন্য যে খরচা করি,
তাহলে এইগুলো কিনবো, তার জন্য তোকে প্রডিউস করতে হবে। তাই এখানে আবার লাস্ট পারে বলে দিচ্ছি এখানে কি বলতে চাইছে, বলছে according to this method national income is measured in terms of expenditure on purchase of final goods and services produced in the economy during an accounting year। ঠিক আছে, এটাই বলছে। এবার এই মেথডের আরো কিছু নাম আছে, এখানে এখানে আরেকটা কথা, একটা লাইন লিখলে এবার হয়ে যাবে, এখানে যা লেখা আছে তার চেয়ে একটা লাইন এক্সট্রা যোগ করলেই হয়ে যাবে। এক লাইন কি লিখবো, দা এক্সপেন্ডিচার, লিখছি দা এক্সপেন্ডিচার method, the expenditure method of measuring national income, the expenditure method of measuring national income। মানে এইটুকু লাইনের মানে কি বুঝতে পারি, এইটুকু লাইনের মানে কি বুঝতে পারি, ন্যাশনাল ইনকাম মেজার করার জন্য তো অনেকগুলো মেথড আছে, তা আমি এখন কোন মেথডটা বলছি, এক্সপেন্ডিচার মেথড। তাই বলে দ্য এক্সপেন্ডিচার মেথড অফ মেজারিং ন্যাশনাল ইনকাম ইজ অলসো কল্ড, ইজ অলসো কল্ড, এর আরেকটা নাম আছে। তারপরে ন্যাশনাল ইনকাম মেজার করার তো অনেকগুলো মেথড, তার মধ্যে এখন যে মেথডটা বলছি সেটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। এই এক্সপেন্ডিচার মেথডের আরেকটা নাম আছে, কি নাম স্যার, আরেকটা নাম কি, এটাকে বলে ইনকাম ডিসপোজাল মেথড। কি বললাম, ইনকাম ডিসপোজাল মেথড, ইনকাম ডিসপোজাল মেথড। অর্থাৎ আমি যে ইনকাম করছি ইনকামটাকে ডিসপোজ করে দেবো, ডিসপোজ খরচা করে দেবো, ইনকামটাকে খরচা করে দেবো, ঠিক আছে, ইনকাম ডিসপোজাল মেথড। এরই আর একটা নাম ফাইনাল এক্সপেন্ডিচার মেথড। কি বললাম, ফাইনাল এক্সপেন্ডিচার মেথড। একটা হয় কি বলতো, এক্সপেন্ডিচার দু রকমের হয়, আমরা খরচা দু রকম, একটা ইন্টারমিডিয়েট হয় আর একটা ফাইনাল এক্সপেন্ডিচার হয়। তার মানে আমরা কোন জিনিস খরচা করবো, ইন্টারমিডিয়েট গুডসে খরচা করি নাকি ফাইনালে খরচা করি, আমরা বুঝতে পারছিস তো, আমরা কোন গুডসে খরচা করি, ফাইনাল গুডসে খরচা করি। তাই এর মেথডের আরেকটা নাম কি, একটা বলে ইনকাম ডিসপোজাল মেথড, আর একটা নাম হচ্ছে ফাইনাল এক্সপেন্ডিচার মেথড, আর একটা নাম কি হচ্ছে, আর একটা নাম হচ্ছে, আর অর দিয়ে লিখছি, কনজাম্পশন এন্ড ইনভেস্টমেন্ট মেথড, কনজাম্পশন অ্যান্ড ইনভেস্টমেন্ট মেথড। তাহলে কি বলেছে এখানে, এই লাইনটা পর, ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করার জন্য বা মেজার করার জন্য আমাদের কাছে তিনটে মেথড আছে। আগের দিন একটা মেথড শিখেছি, আজকে যে সেকেন্ড মেথড পড়াচ্ছে সেই মেথড আরো অনেকগুলো নাম আছে। কি মেথড বল, ফাইনাল এক্সপেন্ডিচার মেথড, ইনকাম ডিসপোজাল মেথড, আর একটা কি বললাম, কনজাম্পশন আর ইনভেস্টমেন্ট। তারপরে যে লাইনটা তোকে লেখা ছিল এই নোটে, এই নোটটা বললেই হবে। বলছে অ্যাকর্ডিং টু দিস মেথড ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড ইন টার্মস অফ এক্সপেন্ডিচার on purchase of final goods and service produced in the economy during an accounting year। একটা বছরে ইকোনমি মানে দেশের মধ্যে গুডস প্রডিউস করতে হবে। আজকে যদি দেশে যদি গুডস প্রডিউস না করে তাহলে দেশের যে 140 কোটি লোক আছে এদের চাহিদা মিটবে কি করে, মেটাতে পারবে? তাহলে এদের তো গুডস লাগবেই প্রতিদিন, তাহলে গুডস তো তৈরি করতে হবে, ঠিক আছে। তাই এখানে লিখেছে এই মেথডে ন্যাশনাল ইনকাম মেজার করা হয় এক্সপেন্ডিচার অন পারচেজ অফ ফাইনাল গুডস আর সার্ভিসে যে খরচা করা, ফাইনাল গুডস আর সার্ভিসে খরচা করা, ঠিক আছে, সেটাই হচ্ছে তোর এক্সপেন্ডিচার মেথড। এইবার তোকে ছোট ছোট জিনিস তোকে করতে হবে। এখন প্রশ্ন হলো স্যার এটা কি করে ক্যালকুলেট করতে হয়, প্রশ্ন হলো এটা কি করে ক্যালকুলেট করতে, আজকে ধর যত খরচা করা হবে তার আমি আজকে এক বছরে আমি কোথায় কোথায় খরচা করতে হবে, ভাব না, আজকে আমি এক বছরে কোথায় কোথায় খরচা করতে হবে, আজকে আমি আমার কথাই বলছি, আমি কোথায় খরচা করবো? আমার ল্যাপটপ কিনতে খরচা করতে হবে, ঠিক আছে, আমার ফোন কিনতে খরচা করতে হবে, ঠিক আছে, আমার ড্রেস কিনতে খরচা করতে হবে, আমি কোথাও ঘুরতে যাবো তার জন্য খরচা করতে হবে। তাই এটা তো আমি আমার খরচা বলছি, সেরকম তো আমার দেশ পুরো 140 কোটি দেশ, আমার সবাই খরচা করবো, এরকম তো সবারই তো চাহিদা আছে, সবাইকে খরচা করতে হবে, ওই সবার খরচাগুলোকে যোগ কর, সবার খরচা করে। এবার প্রশ্ন তোকে মাথায় রাখতে হবে, আমাদের দেশে কারা খরচা করে? আমাদের দেশে 4 জন লোক খরচা করে। কজন লোক খরচা করে? 4 জন লোক। 1 2 3 4, এই 4 জন লোকই খরচা, আর কেউ খরচা করে, 4 জন লোকই খরচা করে। তার ঠিক আছে, এই 4 জন লোক খরচা করে, তার আগে তোকে জানতে হবে কি কি ধরনের খরচা হয়, এটাও তোকে জানতে হবে। তাই এখানে কি লেখা আছে দেখ, আইডেন্টিফিকেশন,
স্টেপ ওয়ান, আইডেন্টিফিকেশন অফ ইকোনমিক ইউনিটস ইনকারিং ফাইনাল এক্সপেন্ডিচার। কি লেখা আছে? আইডেন্টিফিকেশন অফ ইকোনমিক ইউনিটস ইনকারিং ফাইনাল এক্সপেন্ডিচার। ঠিক আছে, তাহলে কি কি ধরনের খরচা হয় দেশের মধ্যে সেইগুলোকে তোকে খুঁজে বার করতে হবে। কি কি ধরনের খরচা হয় সেইগুলো তোকে খুঁজে বার করতে হবে। তারপর কি বললাম যে দেখ কি লিখেছি, দেয়ার আর 4 ক্যাটাগরিজ অফ ইকোনমিক ইউনিট, ঠিক আছে, হুইচ ইনকার ফাইনাল এক্সপেন্ডিচার উইদিন ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি। তাহলে আজকে আমাদের দেশে যে খরচাগুলো করা হয়, যে ফাইনাল খরচাগুলো করা দেশের মধ্যে ফাইনাল খরচা করা হয় না, সেটা যে ক্যাটাগরিতে ভাগ করা হচ্ছে। 4 ধরনের লোক খরচা করে। কারা খরচা করে? 4 ধরনের লোক খরচা করে। একটা কে খরচা করে? আমরা, যে তুই আমি আমরা সবাই যে খরচা করি, আমরা আমাদের কে বলে জানি? আমরা কে জানিস? আমরা কে জানি? হাউস হোল্ড। আমরা হাউস হোল্ড, আমরা যে খরচা করবো, আমরা যে খরচা করি হাউস হোল্ড। এবার বলি স্যার হাউস হোল্ড কোথায় কোথায় খরচা করে, সেটাই বলছি হাউস হোল্ড কোথায় কোথায় খরচা করে। ঠিক আছে, তাহলে আগে লিখে আগে এখানে লিখে হাউস হোল্ড কি খরচা করে পরে বলছে। আমি তাই বললাম 4 জন লোক খরচা করে। একটা হচ্ছে হাউস হোল্ড কিছু খরচা করে, আর একটা কে খরচা করে? ফার্ম। ফার্ম কে স্যার? ফার্মটাকে নর্মাল ব্যাপার, ফার্ম বুঝতে পারছিস? এই যে তোর আজকে যে গুডস দরকার, সার্ভিস দরকার, এই গুডস আর সার্ভিস কারা তৈরি করে? ফার্ম তৈরি করে। তাহলে ফার্মও কিছু খরচা করছে। ফার্ম কিভাবে খরচা করছে বুঝতে পারছিস তুই? ফার্ম কিভাবে খরচা করছে না বুঝতে হলে আবার বুঝবো। গভর্নমেন্ট তো খরচা করে, আমাদের সরকারও তো কিছু কিছু না কিছু খরচা করে। আর কে খরচা করে জানিস তো? আর ও ডব্লিউ, রেস্ট অফ ওয়ার্ল্ড। তার মানে কজন খরচা করে? কজন লোক খরচা করে? 4 জন লোক। কে কে? হাউস হোল্ড খরচা করে, ফার্ম খরচা করে, গভর্নমেন্ট খরচা করে, আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। এই 4 জন লোকে খরচা করে। আর কেউ খরচা করে? সমস্ত ডিটেলস বলবো কে কিভাবে খরচা করে। তাহলে কি লেখা আছে বল? দেয়ার আর 4 ক্যাটাগরিজ অফ ইকোনমিক ইউনিটস, ঠিক আছে তো, হুইচ ইনকার ফাইনাল এক্সপেন্ডিচার উইদিন দ্য ডোমেস্টিক টেরিটরি অফ এ কান্ট্রি। দে আর কি বলেছে? হাউস হোল্ড সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, ঠিক আছে, গভর্নমেন্ট সেক্টর, হাউস হোল্ড সেক্টর, তারপর কি লিখলাম বল? গভর্নমেন্ট সেক্টর, হাউস হোল্ড সেক্টর একটা, গভর্নমেন্ট সেক্টর একটা, তারপর প্রোডাকশন সেক্টর মানে ফার্ম সেক্টর, প্রোডাকশন মানে ফার্ম, ঠিক আছে, আর একটা কি? রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আর একটা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে বুঝতে পারলি কি কি বললাম? তাহলে প্রথমে কি বললাম? প্রথমে বললাম এই যে এইটা করতে গেলে তোকে 3টে স্টেপের মধ্যে অঙ্কটা হয়, 3টে স্টেপে করতে হয়। যেমন আমি দিন বললাম স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এখানেও তাই। স্টেপ 1 এ কি করবি? তোকে তোকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে এই যে খরচাগুলো করা হবে না, কোন কোন জায়গায় খরচা হয় সেই খরচাগুলোকে আইডেন্টিফাই করতে হবে, বা বলতে কারা কারা খরচা করে, কারা কারা খরচা করে সেই খরচাগুলোকে, কারা কারা খরচা করে অর্থাৎ কোন কোন সেক্টর খরচা করে সেইগুলোকে সর্বপ্রথম আইডেন্টিফাই যায়। এরা খরচা করে, এরা হাউস হোল্ড খরচা করে, ফার্ম খরচা করে, গভর্নমেন্ট খরচা করে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড খরচা। তাহলে প্রথমে এইগুলো আইডেন্টিফাই করি। তারপর কি করবো? ক্লাসিফিকেশন অফ ফাইনাল এক্সপেন্স, তারপর ক্লাসিফাই করবো। এবার কাজ হচ্ছে ক্লাসিফাই করো, এবার কাজ হচ্ছে ক্লাসিফাই করো। কি লেখা আছে? ক্লাসিফিকেশন অফ ফাইনাল এক্সপেন্ডিচার, দ্য ফাইনাল এক্সপেন্ডিচার ইজ ক্লাসিফাইড ইনটু 4 কাইন্ডস, ঠিক আছে, 4 রকমের। সব বলবো, এটা এত দেখতে হবে, তোকে এক একটা করে বলছি। তাহলে কি কি বললাম? সবার প্রথম কি বললাম? সবার প্রথম বললাম আমাদের দেশে যে খরচা করে, কারা খরচা করে? 4 জন লোক। 4 জন লোকের প্রথম প্রথম লোকটার নাম কি ছিল? হাউস হোল্ড যে খরচা করে। হাউস হোল্ড মানে কি? আমরা যে খরচা করি, আমরা যে খরচা করি। দেখি এখানে কি লিখেছি, বলছে ইট রেফার্স টু এক্সপেন্ডিচার, নামটা পরে পড়ছে, ইনকার্ড বাই হাউস হোল্ড, অর্থাৎ হাউস হোল্ড যে খরচা করে। হাউস হোল্ড কোন কোন জায়গায় খরচা করে? স্যার ওই ধরুন না, চাল কিনতে খরচা করলো, ডাল কিনতে খরচা করলো, তেল, নুন, তোর ঘরে সংসারে যাবতীয় জিনিস কিনতে যে সমস্ত খরচা করে, জামা কাপড় কিনতে খরচা করলো, ঠিক আছে। আজকে ধর তুই তোর বন্ধুর পেছনে কোনো খরচা করলি, ঠিক আছে, বন্ধুর পেছনে না কোনো মুন্না মুন্নির পেছনে খরচা করলি, বুঝতে পারলি তো? মুন্না মুন্নির পেছনে কোনো খরচা করা হয় না। এই এই সমস্ত খরচা হচ্ছে হাউস হোল্ড খরচা হবে। অর্থাৎ আমরা আমাদের দেশে যত পাবলিক আছে সেই খরচাগুলো করো। এবার তুই বুঝতে পারছিস কোথায় কোথায় খরচা করা হয়? হ্যাঁ, এই তোর ঘরোয়া খরচা যেগুলো করা হয়, হাউস হোল্ড খরচা। তাই বলছে ইট রেফার্স টু এক্সপেন্ডিচার ইনকার্ড বাই হাউস হোল্ড। আচ্ছা, এরাই শুধু খরচা করে না। আচ্ছা, নন প্রফিট অর্গানাইজেশন, নন প্রফিট, যাদের মেন উদ্দেশ্য প্রফিট কামানো নয়, তারাও খরচা করে, ঠিক আছে। নন প্রফিট যাদের উদ্দেশ্য প্রফিট কামানো নয়, তারাও কিছু খরচা করে, সেটাও কিন্তু এর মধ্যে আসবে। তাহলে কি বললাম?
হাউস হোল্ডের খরচা নিবি, আর কি বলেছে নন প্রফিট ইনস্টিটিউশন, ঠিক আছে, যারা গুডস আর সার্ভিস প্রডিউস, যারা গুডস আর সার্ভিস সার্ভ করবে, কাকে সার্ভ করবে? হাউস হোল্ডকে, হাউস হোল্ডকে, ঠিক আছে। এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। এদেরকে কি বলা হয়? প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। কি বললাম? তাহলে হাউস হোল্ড যে খরচাটা হচ্ছে এটাকে বলা হয় প্রাইভেট, এই নামটা পড়বে প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। এটাকে আমরা সি দিয়ে ডিনোট করি। কি দিয়ে ডিনোট করি? সি। তাহলে কি বললাম? প্রথমে হচ্ছে যে তোকে বললাম যে ক্লাসিফিকেশন অফ ফাইনাল এক্সপেন্ডিচার। সবার প্রথম পয়েন্ট কি বললাম? প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, প্রাইভেট খরচ। কি বলেছে? প্রাইভেট খরচ। আজকে তুই তোর খাবার কেনার জন্য খরচা করবি, তোর এডুকেশনের জন্য খরচা করলি, তোর হেলথের জন্য খরচা করলি, তোর জামা কাপড় কেনার জন্য খরচা করলি। শুধু কি এই খরচাগুলি হবে না স্যার? নন প্রফিট অর্গানাইজেশন তো কিছু খরচাপাতি করবে, ঠিক আছে। তো এই সব খরচাগুলোকে একসাথে বলা হয় প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, যেটাকে আমরা সি দিয়ে বলবো। আচ্ছা, এবার বলছি গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। আচ্ছা, গভর্নমেন্ট তো কিছু খরচা করে, জানিস তো গভর্নমেন্ট কোথায় খরচা করে? এই যে দেশে যুদ্ধ লাগছে, যুদ্ধ হচ্ছে, এই খরচাগুলো, যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের জন্য যে খরচাটা হচ্ছে গভর্নমেন্ট করছে, অর্থাৎ ডিফেন্সে যে খরচা করা হয়। স্কুল তৈরি করতে খরচা কে করে? গভর্নমেন্ট। কলেজের খরচা কে করে? গভর্নমেন্ট। তারপরে হেলথের জন্য খরচা কি করে? মানে বড় বড় হাসপাতাল তৈরি খরচা করে গভর্নমেন্ট। তারপর তারপরে দেশের ল অ্যান্ড অর্ডার, আইনের জন্য খরচা করে গভর্নমেন্ট। তাহলে এরাও খরচা করছে, গভর্নমেন্ট খরচা করে। তাই এখানে কি লিখে দেখ, ইট রেফার্স টু দ্য এক্সপেন্ডিচার ইনকার্ড বাই গভর্নমেন্ট। গভর্নমেন্ট যদি কোনো খরচা করে, কোথায়? অন ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে লাইক ডিফেন্স, ল অ্যান্ড অর্ডার, এডুকেশন। এই সমস্ত পারপাসে যদি গভর্নমেন্ট কোনো খরচা করে তাকে বলে গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। এটাকে কি বলা হয়? জি দ্বারা ডিনোট করে। কি দ্বারা ডিনোট করে? তাহলে প্রথমে কি বুঝতে পারলি? সি কোনটা? হাউস হোল্ড যে খরচাটা করে। আজকে আজকে তোর ঘর আছে, পার্টিকুলার তোর ঘরে ঘরে তো প্রতিদিন অনেক জিনিসপত্র লাগে, অর্থাৎ তুই যে খরচা, এটাকে হাউস হোল্ড খরচা বলে। তাহলে তোরা কি, আমরা কি করি জানিস তো? আমাদের কাজ কি? আমাদের কাজে খাওয়া। পার্টিকুলার কি আমাদের কাজ কি? খাওয়া। আমি বা তোরা সবাই, প্রতিটা মানুষের কাজ কি? খাওয়া। একজন তৈরি করবে আর আপনার সাথে আপনার কাজ কি? খাবো। আমরা শুধু খাবো। মানে কি? আমরা শুধু কনজিউম করবো। আমাদের কাজ শুধু কনজিউম করা। আমাদের কাজ শুধু কনজিউম করার, কোনো কাজ না। আমাদের কাজ শুধু কনজিউম করা। এক শ্রেণীর লোক জিনিস তৈরি করবে আর আমরা ওটাকে শুধু খাবো। আমরা শুধু খেতেই থাকবো। ঠিক আছে, আমাদের ফোন তো খেতে পারি না, ফোনটাকে কি করবো? ইউজ করবো, কনজিউম করবো। তাহলে হাউস হোল্ডের কাজ কি? শুধু ইউজ করা, ব্যাপারটাকে ইউজ করা। এবার হচ্ছে কি বলছে গভর্নমেন্টের কাজ কি? গভর্নমেন্ট কি করে? গভর্নমেন্ট যে জায়গায় খরচা করে, কোথায় খরচা করে বললাম? বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় খরচা করে, যেমন ল অ্যান্ড অর্ডার, হেলথ, এডুকেশন, তারপরে ডিফেন্স খরচা করে। গভর্নমেন্ট এটাও খরচা, ঠিক আছে। এবার বলছে কি 3 নম্বর পয়েন্ট কি বলছে? গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল কি বলছে? গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফরমেশন অর গ্রস ইনভেস্টমেন্ট। আমি কি বললাম? আমি তোকে হাউস হোল্ডের কথা বললাম। হাউস হোল্ড যে খরচাটা করে, খরচাটার নাম কি? প্রাইভেট ফাইনাল কনজিউমার এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট যে খরচা করে তাকে কি বলে? গভর্নমেন্ট ফাইনাল কনজিউমার এক্সপেন্ডিচার। স্যার ফার্ম যে খরচা করে, স্যার ফার্ম আবার কোথায় খরচা? ফার্ম কি একটা ফার্মের নাম? একটা যে কোনো একটা ফার্ম বলছে। আরে ফার্ম কি করে? স্যার ফার্ম হচ্ছে গুডস আর সার্ভিস তৈরি করে। তাহলে গুডস আর সার্ভিস তৈরি করতে গেলে ওকে কি লাগবে? ওকে তো নতুন নতুন কারখানা খুলতে হবে, ওকে তো নতুন নতুন ব্যবসা ওপেন করতে হবে, নাহলে এই জিনিসগুলো তৈরি করবে কি করে? বুঝতে পারছিস কি বললাম? তার মানে ফার্ম যে খরচা করে তাকে কি বলা হয়? গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফরমেশন। গ্রস ডোমেস্টিক, এই যে এখানে আমি লিখে দেখাচ্ছি, এঁকে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ফার্ম কি করে? ফার্ম ইনভেস্ট করে, তাই তো। আজকে ধর আমি একটা নতুন ইচ্ছা হয়েছে কোনো একটা বিজনেস করবো, মানে আমার টার্গেট হচ্ছে না আমি কি করবো? মোবাইল ফোন তৈরি করবো। তা আমার টার্গেট হচ্ছে মোবাইল ফোন তৈরি করবো, মানে আমি মোবাইল তৈরি করবো। আমি হচ্ছে ফার্ম। তার মানে কি? তা মোবাইল ফোন তৈরি করতে গেলে কি করতে হবে? তুই ভাব, মোবাইল ফোন তৈরি করতে কি করতে হবে? স্যার আপনাকে একটা কারখানা খুলতে হবে। কি করতে হবে? কারখানা খুলতে হবে। তার মানে কি? আমার টাকা পয়সা কারখানাতে ইনভেস্ট করবো, ঠিক আছে। তাহলে বুঝতে পারি তো? তারপরে যখনই ফার্ম যে খরচা করে তাকে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার। তো এখানে না ইনভেস্টমেন্ট দু জায়গায় ইনভেস্ট করতে পারে। ক জায়গায় ইনভেস্ট করতে পারে? দু জায়গায়। একটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, গ্রস
ডোমেস্টিক, কি লিখলাম? গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন। আর হচ্ছে ইনভেন্টরি, আর হচ্ছে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, সব বলবো ইনভেন্টরি ইনভেস্টমেন্ট জিনিসটা কি। এই ইনভেন্টরি ইনভেস্টমেন্ট আর একটা নাম হচ্ছে অর চেঞ্জ ইন স্টক, অর চেঞ্জ ইন স্টক। আজকে আমি তার মোবাইল ফোন তৈরি করবো বলে আমি ঠিক করেছি মোবাইল ফোন তৈরি করবো। তার মানে আমি কি হলাম? আমি ফার্ম। তাহলে মোবাইল ফোন তৈরি করতে গেলে করতে হবে আমাকে একটা কারখানা ওপেন করতে হবে। মোবাইল ফোন তৈরি করতে হবে, বড় বড় মেশিন লাগবে, মেশিন ছাড়া মোবাইল ফোন তৈরি করবো কি করে? তার মানে কি, তোরা নিশ্চয়ই শুনেছিস যে কমার্সের স্টুডেন্ট তারা জানে ফিক্স অ্যাসেটস। যখনই আমরা ব্যবসা করি না আমাকে ইনভেস্ট করতে হয় দু জায়গায়, ইনভেস্ট করে দু জায়গায়। কেউ ফিক্স অ্যাসেটে ইনভেস্ট করে, আবার কেউ কারেন্ট অ্যাসেটে ইনভেস্ট করে। কেউ ফিক্স অ্যাসেটে ইনভেস্ট করে, কেউ যদি ফিক্স অ্যাসেটে ইনভেস্ট করে তাকে বলা হয় গ্রস ডোমেস্টিক ফিক্স ক্যাপিটাল ফর্মেশন। কেউ যদি ফিক্স অ্যাসেট মানে স্থায়ী সম্পত্তিতে ইনভেস্ট করা। স্থায়ী সম্পত্তি কাকে বলে? যেই অ্যাসেট আমরা বহু বছর ধরে ব্যবহার করতে পারি। যেমন আজকে ধর আমি যদি একটা মেশিন কিনি, আমি বললাম ফোনগুলো তৈরি করো, মেশিনের মাথায় ফোন তৈরি করবো, তাহলে সেই মেশিনটাকে আমি কয়েকদিন ব্যবহার করবো, সেই মেশিনটা আমরা বহু বছর ব্যবহার করবো। এটাকে বলা হয় গ্রস ডোমেস্টিক ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন। ঠিক আছে? আর একটা হয় শুধু আমার মেশিন কিনলেই তো আমার ফোন তৈরি করতে পারবো। আমাকে কি তৈরি করতে হবে? না, তো কিছু কাঁচামাল নিয়ে আসতে হবে। তো কিছু কাঁচামাল কিনতে হবে, যেই কাঁচামাল দিয়ে ফোন তৈরি করতে হবে। এই কাঁচামালটাকে বলা হয় ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। এটাকে বলা হয় কি? ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। অর্থাৎ মানে কোনো কি বলবো, কাঁচামাল বলবো, কারেন্ট অ্যাসেটে যদি কোনো ইনভেস্ট করিস তাকে বলা হয় ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। আচ্ছা, এবার দেখেন নোটটা কি লিখেছি একটু পর, তারপর আবার পড়বো ওখানটা। এই দেখো গ্রস ডোমেস্টিক মানে ফার্ম যে ইনভেস্ট করে তাকে কি বলে? ফার্ম যে টাকাটা ইনভেস্ট করে তাকে কি বলে? গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন। ফার্ম যে টাকাটা ইনভেস্ট করে। ঠিক আছে? দেখ আমি বললাম হাউস হোল্ডের খরচাটাকে কি বলে, গভর্নমেন্টের খরচাকে কি বলে, এবার বলছি ফার্ম যে খরচা করে তাকে কি বলে? গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন বা গ্রস ইনভেস্টমেন্ট। বলছে গ্রস ইনভেস্টমেন্ট কি করে বেরোয়? দেখ এইটার সাথে এইটা যোগ করলে গ্রস ইনভেস্টমেন্ট যোগ করে দুটো কি বলেছে এখানে তাই লিখেছে। দেখ কি লেখা আছে, বলছে it refers to the sum of gross fixed investment fixed asset এ ইনভেস্ট করা হয়। আর একটা কি? চেঞ্জ ইন স্টক মানে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। তার কোথায় কোথায়? অ্যাসেটে যে ইনভেস্ট করবি, ফিক্স অ্যাসেটে যে ইনভেস্ট করবি, আর একটা কোথায়? ইনভেন্টরিতে যে ইনভেস্ট করবি। এই দুটোকে যোগ করলেই হয়ে যায় গ্রস ইনভেস্টমেন্ট। ঠিক আছে? এবার যেটা বললাম গ্রস, এই যে বললাম না গ্রস ফিক্স ইনভেস্টমেন্ট জিনিসটা কি, তার লাইন একটু বড় করেছে কি গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন। যেমন কি ইট ইনক্লুডস এক্সপেন্ডিচার, এর মধ্যে কি খরচা পড়ে, কি খরচা করা অন ক্যাপিটাল গুডস এন্ড এক্সপেন্ডিচার অন কনস্ট্রাকশন। তুই যদি কোনো ক্যাপিটাল গুডস কিনতে খরচা করিস, ক্যাপিটাল গুডস যেমন ক্যাপিটাল গুডস কি করলি? মেশিন কিনতে খরচা করলি, ফার্নিচার কিনতে খরচা করলি, বিল্ডিং কিনতে খরচা করলি, এটাকে বলা হয় ক্যাপিটাল গুডস। আর এক্সপেন্ডিচার অন কনস্ট্রাকশন মানে রোড, ড্যাম বলি, বাইরে ঘুরতে গেলে ড্যাম দেখেছি, বাইরে ঘুরতে গেলে দেখি অনেক জায়গায় ড্যাম থাকে, বড় বড় ড্যাম থাকে, তাই তো ড্যাম থাকে, বাইরে ঘুরতে গেলে ড্যাম, অনেকে ড্যাম দেখতে যায়। ড্যাম ড্যাম, ঠিক আছে? ড্যাম দেখি পুরুলিয়া বাঁকুড়ার ওই সাইডে প্রচুর ড্যাম আছে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে কি বললাম? কেউ কনস্ট্রাকশন কি কনস্ট্রাকশন? রোড কনস্ট্রাকশন, ড্যাম কনস্ট্রাকশন, ব্রিজ কনস্ট্রাকশনের জন্য কেউ খরচা করে। এটাকে বলা হয়, তাহলে কি বুঝতে পারলি ব্যাপারটা? ক্যাপিটাল গুডস কিনতে যদি কোনো খরচা করা হয়, বা কেউ ব্রিজ তৈরি করতে খরচা করলো, ড্যাম তৈরি করতে খরচা করলো, রাস্তা তৈরি করতে খরচা করলো, এইগুলোকে সব বলা হয় গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন। ঠিক আছে? আচ্ছা, আর কি বলেছে? চেঞ্জ ইন স্টক, যেটাকে বলে ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। আচ্ছা, আর একটা কথা লিখে দিই, চেঞ্জ ইন স্টক বের করতে কি করে জানিস তো? চেঞ্জ ইন স্টক বের করার একটা ফর্মুলা দিচ্ছি, ক্লোজিং স্টক। দেখ যারা কোনটা, না না না, স্টক মানে কি? কমার্সের স্টুডেন্ট, স্টক, চেঞ্জ মানে পরিবর্তন, স্টকের পরিবর্তন। তাহলে ক্লোজিং স্টক থেকে যদি ওপেনিং স্টক বাদ দিস তখনই বেরিয়ে যাবে চেঞ্জ ইন স্টক। ক্লোজিং স্টক মানে বছরের শেষে তোর কাছে কি স্টক মজুদ আছে, আর ওপেনিং স্টক মানে বছরের শুরু তোর কি স্টক, সেটা বাদ দিলে বেরিয়ে যাবে চেঞ্জ ইন স্টক। তাহলে এখানে কি বলতে চাইছে? চেঞ্জ ইন স্টকের আরেকটা নাম ইনভেন্টরি ইনভেস্টমেন্ট। বলছে ইট রেফার্স টু দা চেঞ্জ ইন স্টক। চেঞ্জ ইন স্টক বলতে কি বোঝায়?
বলছে ডিউরিং দ্য ইয়ার, ইট রেফার্স টু চেঞ্জিং স্টক ডিউরিং দ্য ইয়ার, ইট ইজ এস্টিমেটেড অ্যাজ ডিফারেন্স বিটুইন ক্লোজিং স্টক আর ওপেনিং স্টক। ক্লোজিং স্টক আর ওপেনিং স্টকের ডিফারেন্সকে বলা হয় চেঞ্জিং স্টক। তার মানে আমি কি বললাম, হাউস হোল্ড, হাউস হোল্ডের জন্য যে খরচা করা হয় বা হাউস হোল্ড যে টাকাটা খরচা করে তাকে কি বলে, প্রাইভেট পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। গভর্নমেন্ট যে খরচা করে বলে গভর্নমেন্ট, কি বলেছিলাম বল, গভর্নমেন্ট ফাইনাল, ঠিক আছে, গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। আচ্ছা, ফার্ম যে খরচা করে তাকে কি বলা হয়, গ্রস ইনভেস্টমেন্ট। ফার্ম যে খরচা করে তাকে কি বলে, গ্রস ইনভেস্টমেন্ট। গ্রস ইনভেস্টমেন্ট দু রকমের হয়, কি বলেছিল, ফিক্সড ক্যাপিটাল ফরমেশন আর একটা চেঞ্জিং স্টক বা ইনভেন্টরি, ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, এই বলেছিল। তার মানে এই তিনজন লোক, তাহলে এটাকে কি বলবো, আয়। আর কে খরচা করে, কি বলবো, চারজন লোক চারজন লোক খরচা করে। আমার সাথে বলে এখনই হয়ে যাবে, করতে হবে না, কিছু তো, চারজন লোক খরচা করে। প্রথম যে খরচা করে তার নাম কি, হাউস হোল্ড। হাউস হোল্ড যে খরচা করে তার নাম কি বলেছে, কি বললাম এই মতো বললাম না না, হাউস হোল্ড যে খরচা করে তাকে কি বলে, প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। হাউস হোল্ড যে খরচা করে তাকে কি বলে, প্রাইভেট পার্সোনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, সিধা। আচ্ছা, গভর্নমেন্ট যে খরচা করে তাকে কি বলে, গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার। আচ্ছা, ফার্ম যে খরচা করে তাকে কি বলে, গ্রস ইনভেস্টমেন্ট। গ্রস ইনভেস্টমেন্ট দু রকমের হয়, কি বলেছিলাম, একটা ইনভেন্টরি ইনভেস্টমেন্ট আর একটা কি বললাম বল, গ্রস, বললাম গ্রস ফিক্সড ক্যাপিটাল ফরমেশন। বোঝা গেল ব্যাপারটা, এটাকে কি দাঁড়ানো করা, আই দাঁড়ানো করা। আর বাকি হলো কে, সি জি আই হলো। আর কি, নেট এক্সপোর্ট বলেছিলাম, আর কে খরচা করে, বোঝ। তুই দেখ শোন, আমাদের দেশে জানিস, মানে এটা তো জানিস নিশ্চয়ই, বিদেশ থেকে প্রচুর লোক আসে। দেখেছি কখনো রাস্তাঘাটে, দেখবি রাস্তাঘাটে মানে রাস্তাঘাটে দেখলেই কি দেখা যায়। আচ্ছা, আমরা দেখবি অনেকে ইসকনের টেম্পলে গেছি না, ইসকন, মায়াপুর ইসকন মন্দির, ওখানে দেখি প্রচুর বিদেশিরা আসে। দেখেছিস তো প্রচুর বিদেশিরা আসে। যদি মায়াপুর টেম্পলে যাস তাহলে দেখি প্রচুর বিদেশি আসছে, প্রচুর বিদেশি আসছে। তো লোক প্রচুর বিদেশি আসলে এখানে খরচা করে তো একই না, বল ওরা যখন মন্দিরে আসছে, মন্দিরে প্রচুর খরচা করছে। বাদ দে, মন্দিরে যখন আসলো ওরা তো নিশ্চয়ই আর একদিন দুদিনের জন্য আসবে না। ওরা এখানে ওই মন্দিরে ঘুরলো, সব মন্দিরে ঘোরার পর কলকাতা শহর ঘুরলো। তা কলকাতা শহরে এসে ওরা খুব বাইরে থেকে এসে প্রচুর টাকা আছে, ওরা কোনো বড় বড় হোটেলে থাকলো, তাজ থাকলো, গ্র্যান্ডে থাকলো বা আইটিএ থাকলো, খরচা হচ্ছে না ওরা এসে। ব্যাপারটা বুঝতে পারছিস তো? বা ধর কেউ এসে আগ্রার তাজমহলে ঘুরতে গেল। আমি কিছুদিন আগে যখন দিল্লিতে গেছিলাম তো দেখি লোটাস টেম্পলে প্রচুর বিদেশি এসছে, প্রচুর বিদেশি খরচা করছে, এসে খরচা করছে। এই যে ওরা যে ওখানে ঢুকছে তার জন্য টিকিট কেটে ঢুকতে হচ্ছে, খরচা করছে। কেউ কাশ্মীরে ঘুরতে যাচ্ছে, আমাদের দেশে কত ঘোরার যত জায়গা আছে, কত লোক বিদেশ থেকে এসে ঘুরতে যাচ্ছে, আর বিদেশের প্রচুর লোক এসে খরচা করছে। বোঝা গেল তো কি বললাম? তার মানে কি, বিদেশ থেকে টাকা এই দেশে আসছে না, তাই তো? তার মানে এটা কি হচ্ছে, এটা দেশের, এই যে এটা কি দেশে টাকা আসছে তো, এইটা কি টাকা আসছে তো। আচ্ছা, তো আমি তোকে যদি বলি, বলবি হোয়াট ইজ এক্সপোর্ট, এক্সপোর্ট মানে বলতো, এক্সপোর্ট মানে কি বলেছে, এক্সপোর্ট মানে বলতে পারবে, রপ্তানি করা। রপ্তানি কাকে বলে? রপ্তানি কাকে বলে? এই দেশে যে সমস্ত জিনিস তৈরি হয়, এই দেশে যে সমস্ত জিনিস তৈরি হয় সেইগুলো যখন বিদেশে বিক্রি হয় তাকে এক্সপোর্ট করে। শুধু কি এটাকে এক্সপোর্ট করে, শুধু কি এটাকে এক্সপোর্ট করে? এবার ব্যাপারটা বলছে, ওই বিদেশ থেকে কেউ আমাদের দেশে ঘুরতে আসে, ধর লোটাস টেম্পলে ঘুরতে আসে, ভালো করে শোন, লোটাস টেম্পলে একজন ঘুরতে আসে, বিদেশ থেকে একজন লোটাস টেম্পলে ঘুরতে আসে। ও লোটাস টেম্পলে এসে ওখানে দেখলো বেশ কিছু সুন্দর সুন্দর ফটো আছে, সুন্দর সুন্দর দিল্লির বেশ কারুকার্য জিনিসগুলো আছে, ফটো আছে। ও এই ফটোটা কিনে নিয়ে চলে গেল। এই ফটোটা কিনে নিল কে, কে কিনলো, কিনলো কে, বিদেশ থেকে একজন লোক আসলো, সে কিনলো। বিদেশ থেকে যে লোক আসলো সে কিনলো, কিনে নিয়ে চলে গেল। এটাও কিন্তু এক্সপোর্ট। আমি তার দেশে গিয়ে মালটা বেচি বা সে আমার দেশে মালটা কিনে নিই, ব্যাপার তো একই, ব্যাপার তো একই, সে বিদেশকেই তো বেচছিলাম আমি। এটাকে বলে এক্সপোর্ট। উল্টো করে যদি ভাবছিস ইম্পোর্ট, তুই বিদেশে ঘুরতে গেছিস, ইম্পোর্ট কি বলে স্যার, ও তো বিদেশ থেকে কোনো একটা জিনিস কিনে আনলে তাকে বলে ইম্পোর্ট। তার বিদেশ থেকে কোনো জিনিস আসলে এটাকে ইম্পোর্ট করে। উল্টোও হতে পারে, তুই বিদেশে ঘুরতে গেছিস, ওখান থেকে খুব ভালো, তুই তো দুবাইতে ঘুরতে গেছিস, এবার দুবাইতে ভালো পারফিউম পাওয়া যায়, তুই দুবাই থেকে ভালো পারফিউম কিনে নিয়ে এসেছিস। তার মানে কি, তুই ওই দেশ থেকে কিনে নিয়ে আয়, মানে মোট কথা আমার দেশে আসছে, বিদেশ থেকে আমার দেশে আসছে, সে তুই নিজে ওই দেশে উপস্থিত হয়ে হাতে করে কিনে নিয়ে আসলি, বা ওই দেশ থেকে কেউ সাপ্লাই করলো, একই তো ব্যাপার, কেনাই তো হলো, একই তো ব্যাপার, কেনাই তো হলো। তাহলে এটাকে কি বলে, ইম্পোর্ট। তার মানে এক্সপোর্ট আর ইম্পোর্ট বুঝতেছি কাকে বলে। তার মানে ধর আমি ধর বিদেশকে, বিদেশে বিদেশে 500 টাকার মাল পাঠালাম, বা বিদেশ থেকে যে 500 টাকা নিয়ে আসলে, আর এই দেশে, এই দেশ থেকে 300 টাকা চলে গেল, তাহলে আলটিমেটলি বিদেশ থেকে আসলো। আবার বলছি, আবার বলছি, মন দিয়ে শোন,
আমি বিদেশে মানে আমার দেশের যে সমস্ত গুডস আর সার্ভিস প্রডিউস হয় সেই গুডস আর সার্ভিস বিদেশে আমি দিলাম 500 টাকা। 500 টাকার জিনিস দিলাম, কারণ বিদেশ থেকে আসলে কত? 500 টাকা আসলে। এইবার বিদেশ থেকে আমি নিলাম কত? 300 টাকার গুডস কিনে নিয়ে আসলাম বিদেশ থেকে। তার মানে আলটিমেটলি আমার দেশে টাকা আসলো না, দেশ থেকে টাকা চলে গেল। কত টাকা? 200 টাকা আসলো। এটাকে বলা হয় নেট এক্সপোর্ট। এটাকে বলা হয় নেট এক্সপোর্ট। তাই এখানে লিখে নেট এক্সপোর্ট কি? ডিফারেন্স বিটুইন এক্সপোর্ট আর ইম্পোর্ট। একটা দেশের এক্সপোর্ট আর ইম্পোর্টের যে ডিফারেন্সটা, এটাকে বলে নেট এক্সপোর্ট। তাহলে কি হচ্ছে ব্যাপারটা? তাহলে ব্যাপারটা কি হলো বল? প্রথমে স্যার হাউস হোল্ড যে খরচা করে তাকে সি দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? গভর্নমেন্ট যে খরচা করে তাকে কি দ্বারা ডিনোট করা হয়? জি দ্বারা ডিনোট করা হয়, ঠিক আছে? ফার্ম যে খরচা করে তাকে কি দ্বারা ডিনোট করা হয়? আই দ্বারা ডিনোট করা হয়। ফার্ম যে খরচা করে ইনভেস্টমেন্ট। আর নেট এক্সপোর্ট, ওরাও তো কিছু খরচা হয়, এক্স মাইনাস এফ। ঠিক আছে তো? নেট এক্সপোর্ট এটা হয়ে গেল। এইবার এই চারটে যোগ করে যে অ্যান্সারটা বেরোয় তাকে কি বলা হয়? এটাকে বলতে মনে করছে জিডিপি এমপি। চারটে যোগ করে কি বেরোয়? জিডিপি এমপি বেরোয়। এই চারটে যোগ করে যেটা বেরোয় তাকে কি বলে? জিডিপি এমপি। দেখ কোথায় লেখা আছে এখানে, এই দেখ কি লেখা আছে, স্টেপ 3 এস্টিমেশন অফ ন্যাশনাল ইনকাম। তুমি কি করে ন্যাশনাল ইনকাম বের করবে? যে তুমি কি করে ন্যাশনাল ইনকাম বের করবে, দেখ কি করেছো। বলছে দ্য সাম টোটাল অফ 4 কম্পোনেন্ট অফ ফাইনাল এক্সপেন্ডিচার। এই যে ফাইনাল এক্সপেন্ডিচার গুলো বললাম না, সি বললাম, জি বললাম, আই বললাম, আর এক্স মাইনাস এম বললাম, এই চারটে যোগ করবো। দ্য সাম টোটাল অফ 4 কম্পোনেন্ট ফাইনাল ফাইনাল এক্সপেন্ডিচারের যে চারটে কম্পোনেন্ট আছে, যে চারটে কম্পোনেন্ট যোগ কর, যোগ করলে কি আনসার বেরোবে? জিডিপি এমপি মানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এট মার্কেট প্রাইস। কিন্তু আমাকে ন্যাশনাল ইনকাম বের করার নিয়মটা কি স্যার? এনএনপিএফসি, তাই তো? আগের দিন বলেছিলাম এনএনপিএফসি বের করতে হবে, কিন্তু জিডিপি এমপি বেরিয়ে গেল। তাহলে জিডিপি এমপি থেকে তোকে এনএনপিএফসি বের করতে হবে। বলছে টু ফাইন্ড আউট এনএনপিএফসি। তাহলে কি করে বের করবো? দেখ শিখিয়েছিলাম তো, বল শিখিয়েছিলাম তো। আমাকে বের করতে হবে কি? এনএনপিএফসি। আমাকে বের করতে হবে কি? এনএনপিএফসি। কিন্তু তোকে দিয়ে দিয়েছে কি? জিডিপি এমপি। শিখিয়েছিলাম কি করে করতে হয়। এমপি থেকে এফসি কি করতে হয়? মার্কেট প্রাইস থেকে, মার্কেট প্রাইস থেকে কি করে ফ্যাক্টর কস্টে যাওয়া যায়? ঠিক আছে? না না, মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্ট যেতে গেলে তোর এনআইটি, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, নেট ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে তো? এখানে কি বলেছে? ফ্যাক্টর কস্ট। এখানে কি বলেছে? ফ্যাক্টর কস্ট। আর এখানে কি বলছে? নেট ইনডাইরেক্ট মার্কেট প্রাইস। তাহলে বড় কে বলেছিলাম? মার্কেট প্রাইস আর এগুলো সব লিখিয়েছিলাম। বড় কে ছিল ওখানে? লিখিয়েছিলাম, তার খাতার মধ্যে লেখা ছিল নাকি? দেখ, আর তোকে আগে বলতে হবে, তোকে যেতে হবে কোথায় দেখ, তোকে এমপি থেকে ফ্যাক্টর কস্টে যেতে হবে। এমপি থেকে ফ্যাক্টর কস্টে যেতে হবে, তোকে যেতে হবে এমপি থেকে ফ্যাক্টর কস্ট। তাহলে এমপি থেকে ফ্যাক্টর কস্ট তাহলে কি করতে হবে? এমপি থেকে ফ্যাক্টর কস্টে যেতে গেলে কি করতে হবে? নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করতে হবে। নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস। ঠিক আছে? এমপি থেকে ফ্যাক্টর কস্টে যেতে গেলে নেট, তাহলে এমপি থেকে এফসি চলে আসলো, পিপি মিলে গেল। টি, এই টি মানে কি? না ডোমেস্টিক, আর এটা মানে ন্যাশনাল। ডোমেস্টিক থেকে ন্যাশনাল গেলে কি করতে হবে? এন এফ আই এ যোগ করতে হবে। এটা যোগ করতে হবে, কিন্তু হবে এন এফ আই এ যোগ করতে হবে। আর এখানে কি আছে? গ্রস থেকে নেটে যেতে গেলে কি করতে হবে? ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে। হয়ে গেল, এনএলপিএফসি বেরিয়ে গেল। তাহলে কি করতে হবে? এইটা হচ্ছে ফর্মুলা। এনআইটি নেট ইনডাইরেক্ট ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স থেকে সাবসিডি বাদ দিতাম, পড়েছিলাম তো। মানে পড়ে আসতে হবে তোকে এর জন্য। এখানে তাই কি বলেছে? বলছে দেখ কি বলছে এখানে, দেখ কি বলছে, এনএনপিএফসি বের করতে হবে। তোকে যখনই বলে ন্যাশনাল ইনকাম বের কর, তুই এনএনপিএফসি বের করবে। তুই জিডিপি এমপি বের করে ফেলেছিস, জিডিপি এমপি থেকে কি করে এনএনপিএফসি বের করতে হবে দেখালাম। বলছে উই হ্যাভ সাবস্ট্রাক্ট, ডেপ্রিসিয়েশন মাইনাস করবো, নেট ইনডাইরেক্ট ট্যাক্স মাইনাস করবো, কিন্তু এনএফআই এ যোগ করবো। এনএফআই এ যোগ করবো। এই দেখ ফর্মুলা এখানে জিডিপি এমপি কি লিখেছে? জিডিপি এমপি বের করার পর এই মতো এটা বললাম। প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার এটাকে বলে সি। গভর্নমেন্ট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার এটাকে বলে জি। গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন এটাকে কি বলা হয়? আই। আর নেট এক্সপোর্ট এক্স মাইনাস এম। তো এনএনপিএফসি কি করে বের করো? জিডিপি এমপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়েছে, নেট ইনডাইরেক্ট ট্যাক্স বাদ দিয়েছে, আর এনএফআই এ যোগ। তো ভেরি সুন্দর হবে। এই তো সিম্পল কথা বলেছে, এইটুকুই।
তোকে তো পরীক্ষায় মানে তোকে তো পরীক্ষায় ইনভাইট লিখতে দেবে না, তোকে এই ফর্মুলা গুলো ফোকাস করতে হবে। আচ্ছা, এবার দেখ এখানে কিছু কিছু বলেছে। বলছে কি বলছে বলতো, প্রিকশন আর ডিফিকাল্টিস, মানে এই যে এই মেথডের কিছু কিছু সাবধানতা অবলম্বন করতে হয় এই মেথডে। ঠিক আছে, এই প্রিকশন বা ডিফিকাল্টিস আছে এর মধ্যে হয়, তাহলে কি কি বলছে, এক্সপেন্ডিচার অন ইন্টারমিডিয়েট গুডস উইল নট বি ইনক্লুডিং ন্যাশনাল ইনকাম। আমি বলেছিলাম কি গুডস কত রকমের হয়, একটা ইন্টারমিডিয়েট হয়, একটা ফাইনাল গুডস হয়। তাহলে ন্যাশনাল ইনকাম কোন গুডসটাই কাউন্ট করে, ফাইনাল গুডস নাকি ইন্টারমিডিয়েট গুডস? ফাইনাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস কাউন্ট করে না। কারণ ইন্টারমিডিয়েট গুডস যদি কাউন্ট করে, আবার ফাইনাল গুড দুটো তো কাউন্ট করতে পারে না, তাহলে মূল্য অনেক বেশি হয়ে যায়, মানে একই জিনিস দুবার কাউন্ট করা হয়। এখানে লেখা আছে এক্সপেন্ডিচার অন ইন্টারমিডিয়েট গুডস, ইন্টারমিডিয়েট গুডস হবে যে খরচাটা করবি, লাইক পারচেস অফ র ম্যাটেরিয়াল, ভেজিটেবল পারচেস বাই রেস্টুরেন্ট, ঠিক আছে, ইজ নট ইনক্লুড ন্যাশনাল ইনকাম। ঠিক আছে, আজকে কোন রেস্টুরেন্টে ধর একটা খেতে গেছিস, কিন্তু সাপোজ বিরিয়ানি খেতে গেছিস, ঠিক আছে, এবার ওই দোকানদার বিরিয়ানি কেনার জন্য মাংস কিনেছে, চাল কিনেছে, ঠিক আছে, মাংস চাল এইগুলো কিন্তু ন্যাশনাল কাউন্ট করে না, কাউন্ট করা হবে কোনটা, বিরিয়ানি মূল্য। এবার যদি স্যার আমি চালের মূল্য নিলি, মাংসের মূল্য নিলি, বিরিয়ানির মূল্য, তাহলে তাহলে চালের মূল্য দুবার দেখানো হয়ে গেল না, মাংসের মূল্য দুবার দেখানো হয়ে গেল না। তো এখানে এটাই বলেছে, ফাইনাল এক্সপেন্ডিচার, অনলি ফাইনাল এক্সপেন্ডিচার ইজ টু বি ইনক্লুডেড ইন অ্যাভয়েড। কেন ফাইনাল এক্সপেন্ডিচার দেখায়, ডবল কাউন্টিংটাকে অ্যাভয়েড করার জন্য। বুঝতে পারলি, এখন যদি ইন্টারমিডিয়েট দেখা দেয়, তাহলে ওই জিনিসটা দুবার দেখানো হয়ে যাবে, ফাইনালের সময় দেখাতে ইন্টারমিডিয়েট দেখালে এটা করা যায় না। তাই বলছি অনলি ফাইনাল এক্সপেন্ডিচার ইজ টু বি ইনক্লুডেড ইন টু, মানে এটা কেন ইনক্লুড করা হয়, ডবল কাউন্টিংটাকে অ্যাভয়েড করার জন্য। ফাইনাল এক্সপেন্ডিচার ইজ এক্সপেন্ডিচার অন কনজাম্পশন এন্ড ইনভেস্টমেন্ট। নেক্সট কি বলেছে, সেল অর পারচেজ অফ সেকেন্ড হ্যান্ড গুডস, যদি আমরা সেকেন্ড হ্যান্ড কোনো গুডস কিনি, সেকেন্ড হ্যান্ড গুডস যদি কোনো কিনি বা বেচি, ঠিক আছে, এটাও কিন্তু সেকেন্ড হ্যান্ড গুডস, আগের দিনই বলেছিলাম, সেকেন্ড হ্যান্ড গুডস কিনি বা বেচি যাই করি, এটাও কিন্তু ন্যাশনাল কাউন্ট করা হয়। বলছে সেল অর পারচেজ অফ সেকেন্ড হ্যান্ড গুডস লাইক ওল্ড স্কুটার, পুরনো বাড়ি, পুরনো রেডিও, বন্ড, ডিবেঞ্চার should not be included in national income because they have already been in the year their first time sale or purchase। যখন তুই প্রথমবার কিনেছিলি বা বেচেছিলি তখনই তো রেকর্ড করা হয়ে গেছে, তখনই তো ন্যাশনাল নেওয়া হয়ে গেল, আবার কি করে নিবি? আজকে ধর আমি এই ল্যাপটপটা যখন কিনেছিলাম তখনই এটা ন্যাশনাল ইনকাম কাউন্ট করা হয়ে গেছে। আবার যখন এটা মানে দাম মানে ধর ভালো লাগছে না, নতুন একটা ল্যাপটপ কিনবি, ল্যাপটপটা বেচে কিছু দাম, এটা ন্যাশনাল ইনকাম কাউন্ট করে। ট্রান্সফার পেমেন্ট মানে কি, ওল্ড এজ পেনশন, মনে হচ্ছে ওল্ড এজ পেনশন, এইগুলো কখনোই কিন্তু ন্যাশনাল কাউন্ট করা যায় না। বলছে ট্রান্সফার পেমেন্ট হোক বা ট্রান্সফার ইনকাম হোক, এটা ন্যাশনাল কাউন্ট করা যায় না। দেখ লিখেছি সবচেয়ে বেটার ওয়ার্ড ট্রান্সফার পেমেন্ট, ওয়ান সাইড ট্রান্সফার, বলতে কি বললাম, ওয়ান সাইড, একজনই দেবে। ফ্যাক্টর ইনকাম কাকে বলে, একজন দেবে, এই যে তোদের সঙ্গে যেমন সম্পর্ক, এটা ফ্যাক্টর ইনকাম সম্পর্ক বা ফ্যাক্টর পেমেন্ট, আমি তোকে পড়াচ্ছি তার বদলে পেমেন্ট করছিস, তাহলে তোকে পড়াচ্ছি তুই পেমেন্ট করছিস। আর ট্রান্সফার ইনকাম মানে সরকারের কাছ থেকে তুই ওল্ড এজ পেনশন পাচ্ছিস, ঠিক আছে, যারা বয়স্ক তারা ওল্ড এজ পেনশন পাচ্ছে সরকারের কাছ থেকে। তাহলে ওই বয়স্ক মানুষের কাছ থেকে সরকার কিছু পাচ্ছে, আজকে আমি তোকে পড়াচ্ছি, তোর থেকে আমি পয়সা পাচ্ছি, তুই আমার থেকে সার্ভিস পাচ্ছিস। কিন্তু যারা পেনশন পাচ্ছে তারা সরকারকে কি দিচ্ছে, কিছু দিচ্ছে না, শুধু পেনশন পাচ্ছে। তাই এখানে লিখা আছে ট্রান্সফার পেমেন্ট লাইক স্কলারশিপ, ওল্ড এজ পেনশন, গিফট, পকেট মানি শুড নট বি ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম বিকজ দিস আর ইউনিল্যাটারাল ট্রান্সফার। মানে ইউনিল্যাটারাল ট্রান্সফার মানে ওয়ান সাইড ট্রান্সফার। এবার যে এক্সপেন্ডিচার অন শেয়ার এন্ড বন্ড, শেয়ার আর বন্ডের উপর যদি কোনো খরচা করা হয়, ঠিক আছে, শেয়ার আর বন্ডের উপর যদি কোনো খরচা করা হয়, এটাও ন্যাশনাল ইনকামে কাউন্ট করা হয় না, বলে দিয়েছে। কেন বলেছে, এক্সপেন্ডিচার অন শেয়ার এন্ড ডিবেঞ্চার বন্ড উইল নট বি ইনক্লুডেড ইন ন্যাশনাল ইনকাম বিকজ such transaction do not contribute to current flow of goods, মানে এটা কোনো গুডস আর সার্ভিস, এটা কোনো গুডস আর সার্ভিস।
এই জন্য ওটা দেখ, আমি কি বলেছিলাম, ন্যাশনাল ইনকামে কাউন্ট করবি কোনগুলো, গুডস আর সার্ভিস হতে হবে। শেয়ার, ডিবেঞ্চার এগুলো গুডস সার্ভিস নয়, এগুলো হচ্ছে পেপার, এগুলো হচ্ছে পেপার। ঠিক আছে, এগুলো কোনো গুডস আর সার্ভিস নয়। যে such transaction do not contribute to current flow of goods and service, these financial assets are only paper claim, এগুলো পেপার। তাহলে কি বললাম, যে শেয়ার আর বন্ডের উপর যে খরচা করা হয় এটা কিন্তু ন্যাশনাল ইনকামের মধ্যে কাউন্ট করা হয় না। এবার বলছে কি বলছে, আগের দিন বলেছিল ইম্পিউটেড ভ্যালু অফ ওনার সেলফ অকুপাইড হাউস। আজকে আমরা একটা বাড়ি, ফাঁকা বাড়ি করছিলাম, নিজের বাড়ি পড়ে আছে, একটা ঘর পড়ে আছে, ওই ঘরটা আমি ব্যবহার করছি না, ফাঁকা রেখে দিয়েছি। ঠিক আছে, সরকার কি বলছে, এই ঘরটা যদি ভাড়া দিয়ে কত টাকা ইনকাম করছে, কিছু ইনকাম করে ভাড়া পেতে হয় 5,000 টাকা বেকার, তাহলে এই 5,000 টাকা ন্যাশনাল ইনকাম করতে হবে। সে তুমি ভাড়া নাও দিতে পারো। এটাকে বলা হয় ইম্পিউটেড ভ্যালু অফ ওনার সেলফ অকুপাইড হাউস। পিপল হু লাইভ ইন দেয়ার ওন হাউস, পিপল মানে আমরা, পিপল যারা আমরা নিজের বাড়িতে বসবাস করছি, ডু নট পে এনি রেন্ট, কোনো ভাড়া দিচ্ছি না, বাট দে এনজয় হাউজিং সার্ভিস। ঠিক আছে, হাউজিং সার্ভিস সিমিলার টু দোজ পিপল হু স্টে ইন রেন্টেড হাউস। Therefore, value of such housing service is estimated according to market rate. A similar accommodation, such an estimated rate is known as imported rate. এবার বলছে কি লাস্ট পয়েন্ট, গুডস প্রডিউস অফ সেলফ কনজাম্পশন আর ইনক্লুডিং ন্যাশনাল ইনকাম। তো দেখ এটা কি বলছে, এটা তো একবারে বলা যায়, বাট আমি তোকে বলছি এটা কি বলতে চাইছি এখানে। বলছে অল দ্য ফাইনাল গুডস প্রডিউসড উইদিন দ্য কান্ট্রি আর নট নেসেসারিলি সোল্ড ইন দ্য মার্কেট। বলছে দেশে যে সমস্ত গুডস আর সার্ভিস প্রডিউস হবে, সেই গুডস আর সার্ভিস মার্কেটেই বেচবো অন্য কোনো কথা নেই, মার্কেটে নাও বেচতে পারে। এমন কিছু জিনিস তৈরি করলি তুই ওর নিজের জন্য তৈরি করবি। আজকে দেখবি অনেকে বাড়িতে না একটা লঙ্কা গাছ লাগানো, বাড়িতে লঙ্কা গাছ লাগানো, লঙ্কা গাছ। ও কি লঙ্কা গাছ কি ওই লঙ্কা গুলো কি নিয়ে কি বাজারে গিয়ে বসবে বিক্রি করতে? ও কেন কেন লাগানো না? ও কেন লাগানো? ওর নিজের বাড়িতে খাবে। অনেকের বাড়িতে দেখি তো গাছ লাগানো থাকে, পেয়ারা গাছ লাগানো আছে, আম গাছ লাগানো আছে, কাঁঠাল গাছ লাগানো আছে। ঠিক আছে তো? আচ্ছা, আরো তো কত কিছু গাছ লাগানো, তারপর আরো সবজি, সবজি তো সব লাগানো থাকে না, যাই হোক কিছু ফল গাছ, কিছু ফুল গাছ লাগানো আছে, অনেকের বাড়িতে প্রচুর ফুল গাছ লাগানো থাকে। তাহলে এইবার এইগুলো কি হলো, এই ফুল গাছটা ও কি এই ফুলগুলো মার্কেটে নিয়ে কি বেচবে? ফলগুলো কি মার্কেটে নিয়ে, অনেকের বাড়িতে লাউ গাছ আছে, ঠিক আছে তো? তো এইগুলো কেউ মার্কেটিং না স্যার মার্কেটিং বেচবে না, এগুলো কি করবো, ওইগুলো ফুল হলে ফুলগুলো ঘরে ইউজ করবে, ফল হলে ফলগুলো ঘরে ইউজ করবে। এইগুলো করবে কি, এগুলো নিয়ে কি করবে, ও নিজে খাবে, নিজে খাবে, নিজে ইউজ করবে। তো প্রশ্ন হলো স্যার এটা কি ন্যাশনাল ইনকাম কাউন্ট করা যায়? সরকার মানে এটা বলে যে দেশের আইন বলছে এটাকে ন্যাশনাল ইনকাম কাউন্ট করা উচিত, এটা ন্যাশনাল ইনকাম কাউন্ট করা উচিত, কিন্তু স্যার ভ্যালুটা কত হবে? মার্কেটে দাম কি যাচ্ছে, মার্কেট ভ্যালুটা কাউন্ট করা উচিত। আজকে ধর তোর ধর একটা লঙ্কা লঙ্কা বেরোলো, ধর তো সাপোজ ধর তুই 500 মতন লঙ্কা তুললি, সাপোজ একটা এক্সাম্পল, উদাহরণ 500, এই 500 লঙ্কা মার্কেটে দাম কি যাচ্ছে? স্যার 500 লঙ্কার দাম জানি মার্কেটে কি দাম যায়, 30 বা 40 টাকা যাচ্ছে, কত দাম যাচ্ছে না, 30 টাকা যাচ্ছে। তাহলে এই 30 টাকা তোকে ন্যাশনাল ইনকাম হবে, এটা বলছে। দেখ এখানে তাই লিখেছে, বলছে কি a part of them is kept by the producer for his own use and consumption. For example, farmer keeps a major part of their produce for self consumption. কিছু কিছু কৃষক আছে অনেকটা পার্ট নিজের কনজাম্পশনের জন্য প্রডিউস করছে। ইম্পোর্টেড ভ্যালু অফ সাচ গুডস ইজ ইনক্লুড ন্যাশনাল, এটা ন্যাশনাল। ঠিক আছে, এই কোশ্চেন গুলো মানে আমি যা দেখলাম আমার যা মন বলছে, দেখ এখান থেকে কি কোশ্চেন দিতে পারে তোর পরীক্ষা, তোদের যে এমসিকিউ দেখ, এই যে কোন কোন গুলো ন্যাশনাল কাউন্ট করা উচিত, তোকে এক্সাম্পল তুলে দেবে, বলতে হবে এটাকে কাউন্ট করা উচিত উচিত, অবশ্যই এটা পড়বি। আর হচ্ছে ফর্মুলাটা খুব জরুরি, ফর্মুলা খুব জরুরি, ফর্মুলা গুলো খুব জরুরি। হ্যাঁ বল। বুঝলাম। তাহলে বুঝতে পারলি, ন্যাশনাল ইনকাম চলছিল, এবার পরের মানে নেক্সট দিন যখন পড়াবো আর একটা মেথড বাকি সেটা আর, তাহলে একটা একটা করে দেখ কেন পড়াচ্ছি, আমি একবার সব পড়াতে পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে সব মাথার মধ্যে রাখতে হবে, এগুলো পড়ে আসতে হবে, না পড়লে হবে না।
পড়ে আস